ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে শুরু করছি ডব্লিউবিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। 27শে মে 2026 আমরা মোট 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে বাংলা ব্যাখ্যা এবং পরীক্ষামূলক তথ্য। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আসছে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সভাপতিত্বে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে নিচের কোন উদ্যোগটি ঘোষণা করা হয়নি? কোনটি? কোয়াড মিলিটারি অ্যালায়েন্স ট্রিটি। কোয়াড মিলিটারি অ্যালায়েন্স ট্রিটি। বাকিগুলো এটা তো করাই হয়েছে, কালকের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম। ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ইন্দো প্যাসিফিক মেরিটাইম সার্ভিলেন্স কোলাবোরেশন, IPMSC, এগুলো সবই হয়েছে, শুধু হয়নি কোয়াড মিলিটারি অ্যালায়েন্স ট্রিটি। এইটা বাদ দিয়ে বাকি সবই হয়েছে। এই বৈঠকে 3টে উদ্যোগ ঘোষণা হয়েছিল, যার মধ্যে এইটা বাদ দিয়ে বাকি তিনটেই ঘোষণা হয়েছিল। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে কোয়াড কোনো সামরিক জোট নয়, এটি মুক্ত, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক নিশ্চিত করার মঞ্চ। কোয়াড নিয়ে কিন্তু আমি অনেকবারই আলোচনা করেছি, আগের দিনের এমসিকিউগুলো দেখলেই পাবে। কোয়াডের ফুল ফর্ম হলো কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। সদস্য দেশ 4টি, ইন্ডিয়া, USA, জাপান আর অস্ট্রেলিয়া। মনে থাকবে অস্ট্রেলিয়া, এই 4টি দেশ। আর কোয়াড প্রথম প্রস্তাব করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে 2007 সালে, কিন্তু 2017 সাল থেকে কার্যকরী হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোয়াড সম্মেলনের পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কত মূল্যের ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পন্ন করেছে? উত্তর হবে $20 বিলিয়ন। $20 বিলিয়ন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র $20 বিলিয়ন ক্রিটিক্যাল মিনারেল ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে সরকারি সহায়তা, বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৌশলগত খনিজের সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করা হবে। ক্রিটিক্যাল মিনারেল বলতে কোনগুলো? আগের দিনও বলেছিলাম, লিথিয়াম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, কোবাল্ট আর রেয়ার আর্থ আর তোমার গ্রাফাইট। মনে থাকবে এগুলো ইভি, সেমিকন্ডাক্টর বা সামরিক সরঞ্জাম তৈরিতে অপরিহার্য। এখানে চায়না ওয়ার্ল্ডের মধ্যে এটাই, চায়নায় সবচেয়ে বর্তমানে 60 থেকে 80% নিয়ন্ত্রণ করছে। মনে রাখবে এইগুলোর তোমার রপ্তানি এখান থেকেই ম্যাক্সিমাম হয়। ভারতে 2030 সালে 30টি খনিজ ক্রিটিক্যাল মিনারেল হিসেবে চিহ্নিত হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। NRI বার করেছেন এবং এর সদর দপ্তর কলকাতা। মনে রাখবে GSI বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো কলকাতা। পরবর্তী প্রশ্ন, 2026 সালের সিভিল ইনভেস্টিচার সেরিমনিতে বাংলা চলচ্চিত্রের কোন প্রতিনিধিত্বকে পদ্মশ্রী পেয়েছেন? উত্তর হবে প্রসেনজিৎ চ্যাটার্জি পদ্মশ্রী পেয়েছেন। যেহেতু বাংলার সাথে যুক্ত, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। বাংলার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি পদ্মশ্রী পেয়েছেন। তিনি মন্তব্য করেন, আমার কাছে এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বাংলা চলচ্চিত্র শিল্পের স্বীকৃতি। হেমা মালিনী তার স্বামী ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছে। এটা মনে রাখবে, পদ্মবিভূষণ পেয়েছে মরণোত্তর, মানে পোস্থুমাসলি যেটা বলা হয়। পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1954 সালে। পদ্ম পুরস্কারের 3টি শ্রেণী আছে, একটা পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী, আর সবার উপরে আছে ভারতরত্ন। তাহলে পদ্মশ্রীর উপরে পদ্মভূষণ, পদ্মভূষণের উপরে পদ্মবিভূষণ, আর ধর্মেন্দ্রকে পোস্থুমাসলি পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। শুরু হয়েছিল 1954 সালে। আর সর্বোচ্চ পুরস্কার কি ইন্ডিয়ার? ভারতরত্ন। মনে রেখে দেবে। পদ্মশ্রী 2026 সালে টোটাল আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু 131 জনকে এই পুরস্কার প্রদান করেছে। প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী হাই জাম্পার প্রবীণ কুমারও পদ্মশ্রী পেয়েছেন। প্রবীণ কুমার পেয়েছে। মনে থাকবে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেহেতু অ্যাওয়ার্ড রিলেটেড। নেক্সট হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতে পাকিস্তান সীমান্তে ভারতের অ্যান্টি ড্রোন সিস্টেমের অংশ হিসেবে কতটি নতুন সুরক্ষিত সীমান্ত ব্যারাক নির্মিত হয়েছে? উত্তর হবে কি? 79টি সীমান্ত ব্যারাক নির্মিত হয়েছে। মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ সঞ্চু বর্ডার পোর্ট
সঞ্চু বর্ডার পোস্ট এইখানে পরিদর্শন করতে গেছিলেন এবং পরিদর্শন করে জানান ৭৯টি নতুন সুরক্ষিত সীমান্ত ব্যারাক তৈরি করা হয়েছে। এই ব্যারাকগুলিতে ২০০০ মহিলা আধুনিকভাবে এখানে থাকতে পারবে কর্মকর্তার জন্য ব্যবস্থা করা হয়েছে। জম্মু কাশ্মীর এবং রাজস্থানের সীমান্তে ৩৫টি আউটপোস্ট নতুন যোগ করা হয়েছে জম্মু কাশ্মীর এবং রাজস্থানে। ভারত মাত্র ৬ মাসে বহু স্তরীয় অ্যান্টি ড্রোন সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে। এই সিস্টেমে আছে স্মার্ট ফেন্সিং প্রযুক্তি, লেজার ভিত্তিক শনাক্তকরণ, এআই পরিচালিত নজরদারি এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমারেখা প্রায় ৩,৩২৩ কিলোমিটার এবং ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৮ সালে। এই রিলেটেড যে সমস্ত আমাদের ডেটাগুলো জানা দরকার সেগুলো এখানে বলে দিলাম। ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৮ সালে। আর ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার আছে ৩,৩২৩ কিলোমিটার। কালকে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে তোমার টোটাল যে বর্ডার আছে সেটা কত বলেছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে কতটা আছে বাংলাদেশের বর্ডার কত কিলোমিটার সেটাও আমরা বলেছিলাম। এই দুটো তোমাদের কোশ্চেন থাকলো যে এই ভারত বাংলাদেশের মধ্যে টোটাল বর্ডার কত কিলোমিটার এবং ভারত এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বর্ডার কত কিলোমিটার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, ভারতে জনমিতিক পরিবর্তন পরীক্ষার জন্য গঠিত কেন্দ্রীয় সরকারের উচ্চ স্তরীয় কমিটির মূল কাজ কি? বেআইনি অভিবাসন এবং সন্ত্রাসবাদ দমনের জন্য সুপারিশ করা। তাহলে জনমিতিক পরিবর্তন, তাহলে হাই লেভেল কমিটি ফর্মড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সামাইন ডেমোগ্রাফিক চেঞ্জ, যাকে বলা হয় জনমিতিক পরিবর্তন। ইন ইন্ডিয়া উইল প্রাইমারিলি ফোকাস অন হুইচ অফ দ্য ফলোইং, কোনটার উপরে বেশি ফোকাস করবে? উত্তর হলো বেআইনি অভিবাসন এবং সন্ত্রাসবাদ দমনের জন্য সুপারিশ। অন্য দেশ থেকে এইখানে এসে থাকছে, যেমন তাদের আইনিভাবে না থাকে বেআইনিভাবে থাকছে, ঘুষপেটিয়া যাকে বলা হচ্ছে, আর সন্ত্রাস দমনের জন্য সুপারিশ করা হবে। পিএম মোদির ঘোষণার পরিপ্রেক্ষিতে গঠিত এই উচ্চস্তরীয় কমিটি দেশের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যার পরিবর্তন বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করবে এবং বেআইনি অভিবাসনের কারণ, প্রভাব, প্রতিকার নির্ধারণ করে সুপারিশ পেশ করবে। ভারতের সর্বশেষ আদমশুমারি হয়েছিল ২০১১ সালে। পরবর্তী পুনর্গণনা বিলম্বিত হয়েছে কী জন্য? তোমার কোভিডের জন্য বিলম্বিত হয়েছে। এখন ২০২৭ সালে নতুন করে হচ্ছে, এবছর শুরু হয়েছে। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ সালে চালু হয়েছিল, সিএএ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি, এটা প্রথম অসমে করা হয়েছিল ২০১৯ সালে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি আলোচনায় আসছে, তো ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট, পশ্চিমবঙ্গের সাথে যেহেতু রিলেটেড। সেবির সদর দপ্তর কোথায়? পরবর্তী প্রশ্ন, সেবির সদর দপ্তর কোথায়? উত্তর হবে মুম্বাই। এটা আমি অনেক আগেও করিয়েছি, কেন এসছে সেটা আমি বলছি। প্রথমে আমি ব্যাখ্যা করি। সেবি সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। সেবি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এটা স্ট্যাচুটরি বডি হিসেবে 1992 সালে সেবি অ্যাক্টের মাধ্যমে ক্ষমতা পায়। সেবি অ্যাক্ট এর মাধ্যমে ক্ষমতা পায়। মনে রাখবে, ভারতের কর্পোরেট বন্ড নিয়ন্ত্রণ করে সেবি। কর্পোরেট বন্ড মনে থাকবে, সেবি নিয়ন্ত্রণ করে। আর গভর্নমেন্ট সিকিউরিটিজ নিয়ন্ত্রণ করে আরবিআই। গভর্নমেন্ট সিকিউরিটিজ কে করে? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে কর্পোরেট বন্ড করে সেবি আর গভর্নমেন্ট সিকিউরিটিজ করে আরবিআই। ঠিক আছে। সেবির নতুন চেয়ারম্যান, সেবির যে চেয়ারম্যান তার নাম হচ্ছে তুহিন কান্ত পান্ডে। মনে রাখবে, ঠিক আছে। কর্পোরেট বন্ড বাজার সংস্কারের কথা জানিয়েছে। এটাই হলো নিউজ আজকের, যে সেবির যে চেয়ারম্যান তার নাম তুহিন কান্ত পান্ডে, তিনি কর্পোরেট বন্ড সংস্কারের জন্য কথা বলেছেন, পরিকল্পনা করেছেন। তাহলে মূল পরিকল্পনা আছে এসএমই, স্মল মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ ও তালিকাভুক্ত কোম্পানির জন্য ডিসক্লোজার নিয়ম সহজ করা হবে এবং ইটিএফ এবং ডেরিভেটিভের জন্য বিনিয়োগের পথ তৈরি করা হবে এবং মিউনিসিপ্যাল বন্ডের মাধ্যমে অবকাঠামো অর্থায়ন করা হবে। এইগুলো তোমার বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এআই বুমের সুবাদে, এআই বুম হওয়ার জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবাদে
তাইওয়ান ভারতকে পিছনে ফেলে বিশ্বের ৫ম বৃহত্তম শেয়ার বাজার হয়েছে। এই উত্থানের পেছনে টিএসএমসির বাজার মূল্য কত? টিএসএমসি বলতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এর মার্কেট ক্যাপ হচ্ছে 4.95 ট্রিলিয়ন। ঠিক আছে, এর বাজার মূল্য বা মার্কেট ক্যাপ, বাজার মূল্য মানে মার্কেট ক্যাপ হলো 4.95 ট্রিলিয়ন। বুঝতে পারছো? ট্রিলিয়ন মানে কত? ট্রিলিয়ন ডলার। তো এখানে আর কিছু জেনে রেখে দাও যে টিএসএমসির যেহেতু 4.95 ট্রিলিয়ন ডলার, তাই তাইওয়ানের মোট শেয়ার বাজারের মূল্য এখন দাঁড়াচ্ছে 4.92 ট্রিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ শেয়ার বাজার মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই, ইউএসএ, দেন চায়না, দেন তোমার জাপান এবং হংকং, ইন্ডিয়া আর তাইওয়ান। এইগুলো হচ্ছে তোমার শীর্ষ যে সমস্ত শেয়ার বাজার আছে সেইগুলো। আর এই যে টিএসএমসির কথা বললাম, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির, এর সদর দপ্তর হচ্ছে সিনচু, SINCHU, সিনচু, তাইওয়ানে। ভারতের শেয়ার বাজার বিএসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, 1875 সালে শুরু হয়েছিল, 1875 সালে বিএসি। আর এনএসি শুরু হয়েছিল 1992 সালে। বুঝতেই পারছো কত দূর, কত বছর পর, 1992 সালে। তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জ ছিল, সেন্সেক্স হলো বিএসির তোমার সূচক, আর নিফটি হলো এনএসির সূচক। আর যেটা বিএসি বলা হচ্ছে এটা 30টি কোম্পানি নিয়ে তৈরি, এটা 30টি বিএসি, আর এনএসি 50টা কোম্পানি নিয়ে তৈরি। অনেকগুলো কিন্তু আমরা ডেটা বললাম, মনে রাখবে সব। নোট আমরা দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভার্ভ 101 জেনি থেরাপি বা যার এলডিএল কোলেস্ট্রলের 62% পর্যন্ত কমাতে সক্ষম। কোলেস্ট্রলের মধ্যে এলডিএল যেটা থাকে সেইটা ক্ষতিকর, আর এইচডিএল যেটা থাকে সেটা কিন্তু উপকারী। এটা 40 রেঞ্জ হয়, 40-র উপরে রাখা অবশ্যই দরকার। এলডিএলটা অনেকেরই খুব বেড়ে যায়, তাই জন্য এটা একটা খুব কনসার্নের জায়গা। এলডিএল বেড়ে গেলে চর্বি জমে যায় শিরার মধ্যে, ধমনির মধ্যে, ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে এবং ভালভগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য খুব ক্ষতিকর। এই এলডিএলকে 62% পর্যন্ত কমাতে সক্ষম হয় কোন জিনটিকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে কাজ করে? উত্তর হবে PCSK9। এই PCSK9টা কি? এটা হচ্ছে জিন থেরাপি বলা হচ্ছে, ভার্ভ জিন থেরাপি, যেটা তার নাম হচ্ছে ভার্ভ 101 জিন থেরাপি। এটা করা হয় এই PCSK9-এর জিন দিয়ে। জিন স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে লিভারে কোলেস্ট্রল উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়। কেননা লিভারই তো মেন জিনিস, বহু কাজ করে শরীরের, তার মধ্যে কোলেস্ট্রল যেটা উৎপন্ন হয় সেটা লিভারের মাধ্যমেই হয়। এটি ফ্যামিলিয়াল হাইপোকোলেস্টেরোলেমা বা FH, এই রোগীদের ক্লিনিক্যাল ট্রায়ালে এলডিএল প্রায় 62% পর্যন্ত কমাতে সফল হয়েছে। এলি লিলি কোম্পানি একটা আছে, এলি লিলি, এই কোম্পানির ফেজ 2 যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এবং জেনি থেরাপি হলো রোগাক্রান্ত কোষে যেটা রোগ হয়, যে কোষগুলো, তার মধ্যে সুস্থ জিন প্রবেশ করিয়ে রোগ নিরাময়ের পদ্ধতি করা হয়। রোগ নিরাময়ের যে পদ্ধতি সেটা জেনি থেরাপি বলা হয়। এটা যদি ভালোভাবে সফল হয় তাহলে কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টেরও সুবিধা হবে। CRISPR Cas9 প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে 2012 সালে, মনে রাখবে। আর জেনিফার ডডনা DOUDNA ডডনা অ্যান্ড এমানুয়েল চারপেন্টির 2020 সালে এই জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, মনে থাকবে। এই গবেষণা কার্যকর হলে বর্তমান স্ট্যাটিন ওষুধের বিকল্প হয়ে উঠতে পারে। তাহলে অবশ্যই ডেটাগুলো মনে রাখবে। আমি নোট আকারে দিয়ে দেবো, তো তোমাদের ভালোভাবে নোট আকারে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ বা থেকে পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে। অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন করে নেবে। পরবর্তী প্রশ্ন, সিবিএসইর ক্লাস 12 বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পর অন স্ক্রিন মার্কিং বা OSM সিস্টেম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় কতটি রি-ইভ্যালুয়েশন আবেদন জমা পড়েছে? উত্তর হবে 3.86 লাখ, 3.86 লাখ রি-ইভ্যালুয়েশনের জন্য আবেদন
আবেদন করা হয়েছে। রি-ইভ্যালুয়েশন প্রায় এতটা জমা হয়েছে যা ফিজিক্স উত্তরপত্রের নম্বর নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফিজিক্স কোন সাবজেক্টে? ফিজিক্সে। সিবিএসই এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে সিস্টেম নিরাপদ। তাহলে সিবিএসই সম্পর্কে করা ডেটা জানো, 1962 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর নিউ দিল্লি, মনে থাকবে নিউ দিল্লি। আর সিবিএসইর তোমার শিক্ষা ভারতের সংবিধানের সমবর্তী তালিকায় বা কনকারেন্ট যেটা লিস্ট বলা হয় এইখানে আছে, মানে এখানে স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন বা কান্ট্রি, সেন্টার অথবা স্টেট উভয়ই এখানে ল আনতে পারে শিক্ষার ক্ষেত্রে, কনকারেন্ট লিস্টে আছে। আর 42তম যে সংশোধনী বলা হয় 1976 সালে করা হয়েছিল, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এই দ্বারা রাজ্য তালিকা থেকে সরানো হয়েছে সংশোধনীর মাধ্যমে। আর ন্যাশনাল এডুকেশন পলিসি ডিজিটাল মূল্যায়নের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, হরমুজ প্রণালী নিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের কত শতাংশ হরমুজ প্রণালী থেকে পরিবহন হয়? আমি অনেকবারই বলেছি, উত্তর হবে 20%। এখানে করা ডেটা জেনে রেখে দাও। এই প্রণালীর যে প্রস্থ, সেই প্রণালীর প্রস্থ হচ্ছে তোমার 33 নটিক্যাল মাইল অথবা 61 কিলোমিটার। এটি ওমান আর ইরানের মধ্যে অবস্থিত এবং পারস্য উপসাগর আরব সাগরকে সংযুক্ত করে, পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করে। বোঝা গেল? এবার হচ্ছে এই বারবার এটা কেন উঠে আসছে, যেহেতু আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিটটা হচ্ছে বেশি, এক্সপোর্ট কম হওয়ার জন্য ইম্পোর্ট বেশি হওয়ার জন্য কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট হচ্ছে এবং তার সঙ্গে তেলের দাম বাড়ছে, অনেকগুলো জিওপলিটিক্যাল ইস্যু একসাথে কাজ করছে, তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবার এটা আসছে। পরের প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার সুদের হার বৃদ্ধি নিয়ে। সেটি হলো শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার 100 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে, 3 বছরের সর্বোচ্চ একক বৃদ্ধি। মূল কারণ কি? মূল কারণ হলো ইরান মধ্যপ্রাচ্য সংঘর্ষের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ। ঠিক আছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এটাই। তাহলে শ্রীলঙ্কা 2022 সালে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছিল আমরা জানি, এবং একটা বড় ধরনের আফিবেল হয়েছিল। তারপর আইএমএফ থেকে $2.9 বিলিয়ন বেল আউট প্যাকেজ পায়। ভারত শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন বেশি সহায়তা করেছিল, 4 বিলিয়ন। ঠিক আছে, আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে এবং ব্রেটন উডস সম্মেলন বলে একটা সম্মেলন হয়েছিল, সেখানে এটি প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। মনে থাকবে ওয়াশিংটন ডিসি, এটা হচ্ছে সদর দপ্তর ইউএসএতে। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির আওতায় শ্রীলঙ্কাকে সহায়তা করা হয়েছিল $4 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের আইপিএলে কোয়ালিফায়ার 1-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গুজরাট টাইটান্সকে কত রানে হারিয়ে ফাইনাল উঠেছে? 92 রানে। এটা অত ইম্পর্টেন্ট নয়, আমরা আইপিএল নিয়ে আগেও অনেক প্রশ্ন করেছি। ঠিক আছে, পরে আবার যখন শেষ হবে তখন আমরা আইপিএল নিয়ে অনেক আলোচনা করব। এবার আসি চেসে গ্র্যান্ড মাস্টার ইনিয়ান পান্নেসেরাভাম কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে ডবল গোল্ড জিতেছেন। তিনি ভারতের কোন রাজ্যের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে তামিলনাড়ু। আমরা জানি যে চেস খেলায় কিন্তু তামিলনাড়ু আমাদের ইন্ডিয়ার মধ্যে 1 নম্বরে, এবং এখানে অনেকেই এই তোমার চেস খেলার জন্য তামিলনাড়ুতে ট্রেনিং দিতে যায়। তামিলনাড়ুর জিএম ইউনিয়ন পন্নিসেলভাম শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে র্যাপিড এবং ব্লিজ দুটো তোমার টাইপ, র্যাপিড এবং ব্লিজ, এই দুটো তোমার বিভাগে স্বর্ণপদক জিতে ডবল গোল্ড অর্জন করেছেন। মনে রাখবে ইনিয়ান পন্নিরসেলভাম। তিনি টুর্নামেন্টে 6-5 পয়েন্ট অর্জন করে শীর্ষে ছিলেন। ফাইড হলো, এবার এগুলো মনে রাখো, ফাইড হলো তোমার আন্তর্জাতিক দাবা ফেডারেশন, সদর দপ্তর হচ্ছে লুসান, সুইজারল্যান্ড, এবং গ্র্যান্ডমাস্টার উপাধি ফাইড কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ দাবা উপাধি। ভারতের বিশ্বনাথন আনন্দ, তিনি 5 বার পেয়েছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। আর ডি গুকেশ, এই নামটা মনে রাখবে, খুবই এখন ইম্পর্ট্যান্ট পার্সন এখন দাবার ক্ষেত্রে। ডি গুকেশ 2024 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর আমাদের বিশ্বনাথন আনন্দ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তী প্রশ্ন, রোনাল্ড গ্যারস বা ফ্রেঞ্চ ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়? উত্তর হবে
ক্লে কোর্ট। ঠিক আছে, এখন দেখো তোমার 4টে খেলা হয়, যেটা তোমার টেনিসের ক্ষেত্রে হয়। এই 4টে টেনিসের 4 রকম কোর্টে খেলা হয়, 4টে গ্র্যান্ড স্ল্যাম। প্রথমটা হলো অস্ট্রেলিয়া গ্র্যান্ড স্ল্যাম, এটি খেলা হয় হার্ট কোর্টে, মনে থাকবে। পরবর্তী হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, বা যার আরেকটা নাম রোনাল্ড গারোস ফ্রেঞ্চ ওপেন, বা এই যে রোনাল্ড গারোস বা ফ্রেঞ্চ ওপেন, এটা হয় ক্লে কোর্টে খেলা হয়। খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষা এগুলো। আর মনে রাখবে উইম্বেলডন হয় গ্রাস কোর্ট, মনে থাকবে। আর ইউএস ওপেন, আচ্ছা এটা তোমার তোমার ইউকেতে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, ইউএস ওপেন হয় তোমার হার্ট কোর্ট, মনে থাকবে। এইগুলো কিন্তু 4টেই জেনে রাখবে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন নাম আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা ITF, এর সদর দপ্তর লন্ডনে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন করলাম। এটা 14টা কিন্তু অনেক কিছু জানিয়ে দিলাম আজকে। অবশ্যই জিকের জন্য তো লাগবেই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও লাগবে। পরবর্তী প্রশ্ন, দিল্লির বারাপুল্লা ফেজ 3 এলিভেটেড করিডর ময়ূর বিহার থেকে INA হয়ে কোথায় পর্যন্ত সংযুক্ত হবে? উত্তর হবে কেলেখান। বারাপুল্লা ফেজ 3 হলো 3.5 কিমি দীর্ঘ একটি এলিভেটেড করিডর, যা ময়ূর বিহার থেকে INA হয়ে ক্যালেখান পর্যন্ত যুক্ত হবে। PWD মন্ত্রী পরবেশ বর্মা জানিয়েছেন এটি জুন 30 থেকে চালু হবে, 30 জুন থেকে চালু হবে। এটি দক্ষিণ পূর্ব দিল্লি ও রিং রোডের সংযোগ সহজ করবে। মনে রাখবে করিডরটি বিশেষভাবে পরিবেশ বান্ধব ডিজাইনে তৈরি, সৌরবিদ্যুৎ চালিত আলো, লেড এবং সবুজ আচ্ছাদন সহ। এটি PM গতিশক্তির আন্ডারে তোমার মাস্টার প্ল্যানের অংশ হিসেবে নির্মিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার উত্তর 24 পরগনার কোন স্থানে বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের জন্য হোল্ডিং সেন্টার স্থাপন করেছে? উত্তর হবে স্বরূপনগর। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এবার আসার 90% চান্স। আমাদের CM চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী জানিয়েছেন উত্তর 24 পরগনার স্বরূপনগরতে বিশেষ আটক কেন্দ্র স্থাপিত হয়েছে। রাজ্য সরকার ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট এই কৌশল অনুসরণ করছে। পুলিশ কর্মকর্তাদের এই কৌশলে প্রশিক্ষণ দেওয়া হবে। মনে রাখবে পশ্চিমবঙ্গের সীমান্ত বাংলাদেশের সাথে, আমি এটা প্রশ্নটা আজকেই দিয়েছি তোমাদের, তবু আমি বলে দিই এখানে, যেহেতু আবার এসছে যেহেতু জিনিসটা ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশ, সেই জন্য ডিস্টেন্স কত, বর্ডার 2216.7 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের সাথে। BSF নিরাপত্তার দায়িত্বে থাকে। আর ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে ভারতে বিদেশি ফরেনার্স অ্যাক্ট 1946 কালকেও আলোচনা করেছিলাম, এর মাধ্যমে বিদেশিদের আবাস ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেটাকে আবার 2019-এও করা হয়েছে অ্যামেন্ডমেন্ট। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA ভারতীয় নাগরিকত্ব প্রদান এবং বাতিলের আইন, এটা মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, কেরালা ভারতের প্রথম রাজ্য হিসেবে সিনিয়র নাগরিকদের জন্য পৃথক সরকারি বিভাগ গঠন করতে যাচ্ছে। কেরালার জনসংখ্যার কত শতাংশ 60 বছরের বেশি বয়সী? উত্তর হবে 17%। কেরালায় 60 বছরের বেশি বয়সীদের হার 17%, যা জাতীয় গড়ের 3 গুণ, মনে থাকবে 3 গুণ। তো এবার কি হচ্ছে, 2031 সালে যদি আমরা দেখি তাহলে এটা বেড়ে হয়ে যাবে 21%। তাহলে 21%টা 2031 সালে হয়ে যাওয়ার অনুমান করা হচ্ছে। এই কারণেই কেরালা সরকার ভারতের প্রথম রাজ্য হিসেবে সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক বিভাগ গঠন করছে। মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, মনে রাখবে মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, এই অ্যাক্টের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণ পোষণ নিশ্চিতের কেন্দ্রীয় আইন। এটা স্বাস্থ্য ও সমাজ কল্যাণ রাজ্যের কিন্তু বিষয়, মানে স্টেট লিস্টে আছে স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ। ভারতে 2050 সালের মধ্যে বয়স্ক জনগোষ্ঠী 31.9 কোটিতে পৌঁছাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন,
আইএমডির সংজ্ঞা অনুযায়ী সমভূমি অঞ্চলে হিট ওয়েভ ঘোষণা করা হয় যখন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কতটা বেশি হয়? 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা বহুবার আলোচনা করেছি, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে বারবার এটা আলোচনা করছি, মনে রাখবে ডেটাটা। আইএমডির সংজ্ঞা অনুযায়ী সমভূমি অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি যদি উচ্চ তাপমাত্রা হয়, অথবা 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়, তাহলে তাকে হিটওয়েভ বলা হবে বা তাপপ্রবাহ বলা হবে। 2026 সালে মে মাসেই ইউরোপ অস্বাভাবিক তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে, 2026 সালে মে মাসে। ঠিক আছে, আইপিসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে, এগুলো মনে রাখবে। আচ্ছা, আইপিসিসির ফুল ফর্ম কি? তোমাদের প্রশ্ন থাকলো কমেন্টে জানাবে। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এদের দ্বারা গঠিত হয়েছে আইপিসিসি। প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 2015 সালে। প্যারিস এগ্রিমেন্ট, যেহেতু এটা হিট ওয়েভ নিয়ে কথা হচ্ছে তাই জন্য এইগুলো জানা দরকার। প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2015 সালে এবং লক্ষ্য ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস, তার বেশি তোলা যাবে না তাপমাত্রা। আর সিওপি কনফারেন্স অফ পার্টিস 30 অনুষ্ঠিত হয়েছিল 2025 সালে নভেম্বরে ব্রাজিলের বেলেমে, মনে থাকবে ব্রাজিলের বেলেমে 2025 সালে হয়েছিল COP COP 13। এরপর হচ্ছে IRDAI ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? উত্তর হবে হায়দ্রাবাদ। IRDAI এর সদর দপ্তর হায়দ্রাবাদে অবস্থিত। IRDAI প্রতিষ্ঠিত হয় 2000 সালে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এটাকে সংশোধন করা হয় এই অ্যাক্টের মাধ্যমে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা হচ্ছে মূল বীমা আইন, যেটা বললাম ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 সংশোধিত এটা। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC দেশের বৃহত্তম জীবন বীমা কোম্পানি এবং LIC অ্যাক্ট 1956 দ্বারা এটা প্রতিষ্ঠা হয়েছিল। LIC অ্যাক্ট 1956 আর ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 ইন্স্যুরেন্স অ্যাক্ট। আর বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টর FDI লিমিট 74% করা হয়েছে। এটা হচ্ছে তোমার মেন কারেন্ট অ্যাফেয়ার্স। FDI লিমিট ইন্স্যুরেন্স সেক্টরে 74% করা হয়েছে, যার জন্য এই কোশ্চেনটা এসছে। সেবি, IRDAI এবং RBI এর সমন্বিত আর্থিক নিয়ন্ত্রণ কাঠামো FSLRC এর সুপারিশ অনুসরণ করছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লাস্ট, যেটা 20 নম্বর কোশ্চেনটা এখানে লেখা হয়নি। 20 কোশ্চেনটা হচ্ছে তোমার কোয়াড 2007 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত হয়েছিল? উত্তর হবে জাপান, যেটা আমরা অলরেডি কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করে এসেছি। ঠিক আছে, তো 2021 সালে প্রথম কোয়াড লিডার সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে কোয়াড ভার্চুয়ালি সামিট যেটা হয় সেটা হয়েছিল। আর ইন্দো প্যাসিফিক ধারণার উদ্ভব মূলত জাপানি কৌশলগত চিন্তা থেকেই হয়েছিল। তো আজকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, 20টা MCQ আমরা করলাম। খুবই ভালো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। অনেকগুলো আমরা স্ট্যাটিক জিকেও এখানে পড়লাম, যেগুলো আমাদের WBCS প্রিলিমস, PSC মিসলেনিয়াস বা রেল, কেপি যাই বলো না কেন, পুলিশ, CGL সব জায়গাতেই কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে। পঞ্চায়েত লেভেলের যে পরীক্ষা সেগুলোতেও এইখান থেকে কোশ্চেন তোমরা সব পেয়ে যাবে কমন। কারণ এই লেভেলে যদি কারেন্ট অ্যাফেয়ার্স করো তাহলে অন্য কোনো সোর্স দেখার প্রয়োজনই নাই এবং অন্য যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। এতটাই আমরা কম্প্রিহেন্সিভলি এখানে শেখাচ্ছি। আর নোটগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং তোমার টেলিগ্রাম চ্যানেল, এই জায়গাতে আমরা শেয়ার করে দিই রেগুলার। তো তোমরা একবার করে সেখানে জয়েন করে নেবে এবং প্রত্যেক দিন সেখান থেকে ডাউনলোড করে প্রিন্টও করতে পারো, আবার সফট কপিও পড়তে পারো। আমরা চাইছি যেন স্টুডেন্টরা ভরসা পায়, যে জায়গাগুলোতে তাদের ক্ষমতা কম সেই জায়গাগুলোতে যেন তাদের দক্ষতা বাড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি। তার জন্য আমাদের দরকার সাবস্ক্রিপশান, কেননা সাবস্ক্রিপশান ছাড়া তো আমরা চালাতে পারবো না। এবং যে আমরা কাজ করছি সেই কাজগুলো করে যে আমরা একটা মানুষের কাছে পৌঁছাতে পারছি, এটাই আমাদের পাওনা, আর কিছু না। যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য তো অবশ্যই দরকার এটা। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, একটা সাবস্ক্রিপশান করে যাবেন। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।